তো আজকে প্রথম যে ইউনিটটা আছে 11-এ সেটা হবে ইউনিট ডাইমেনশন। প্রথম হচ্ছে অর্ডার অফ ম্যাগনিটিউড। দেখো কোনো একটা কোয়ান্টিটির মান আমরা যখন মেজার করি সেইটাকে আমরা ধরো এভাবে লিখলাম, এটাই লেখার পদ্ধতি a × 10⁻⁵ এরকমভাবে লিখলাম এটাকে। যদি দেখা যায় b এর মানটা 0 থেকে বা 0-র দরকার নেই, 5-এর থেকে কম বা সমান, ঠিক আছে, 5-এর থেকে কম বা সমান b এর মানটা না, এর মানটা 5-এর থেকে কম বা সমান, তাহলে আমরা b কেই বলি অর্ডার অফ ম্যাগনিটিউড। কিন্তু যদি তাহলে অর্ডার অফ ম্যাগনিটিউড হচ্ছে b। কিন্তু যদি এটা হয় 10 আর 5-এর মধ্যে a, তাহলে 1 বেড়ে যাবে অর্ডার। তাহলে অর্ডার অফ ম্যাগনিটিউড হচ্ছে, উদাহরণ দিলে বুঝতে পারবে, b+1। ঠিক আছে, ফর এক্সাম্পল দেখো ইলেকট্রনের চার্জ 1.6 10⁻⁻19। তাহলে এখানে a কত? আচ্ছা আগে দেখে নাও, তারপর লিখো কোন। a হচ্ছে 1.6, তাই না? আর b কত? -19। তাহলে a 5 থেকে কম না বেশি? কম। তাহলে অর্ডার অফ ম্যাগনিটিউড এখানে কত? -19। আমি বললাম আলোর বেগ শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা কুলম, এটা মিটার/সেকেন্ড। তাহলে দেখো এবারে এইটাতে তোমার a কত? 3, 5 থেকে কম, তাহলে অর্ডার অফ ম্যাগনিটিউড হচ্ছে 8। এটাই যদি 6.7 হতো তাহলে অর্ডার অফ ম্যাগনিটিউড হয়ে যেত 1 বেড়ে যেত 9। বুঝতে পেরেছো? তাহলে এখানে অর্ডার অফ ম্যাগনিটিউড হচ্ছে -19, এখানে হচ্ছে 8। এবার বলছে 6.7 × 10⁹ কোনো একটা কোয়ান্টিটির ইউনিটে আছে, যে কোনো ইউনিট, তাহলে অর্ডার অফ ম্যাগনিটিউড হবে 10, কারণ এটা 5 থেকে বড়। 5 হলেও তো এই যে বললাম ওই থাকবে অর্ডার অফ ম্যাগনিটিউড। অ্যাকিউরেসি বলতে আমরা বুঝি সেটা হচ্ছে কোনো একটা যন্ত্র কোনো একটা ভ্যালুকে তার কাছাকাছি কতটা মাপতে পারে। ধরো কোনো একটা রাশির, এগুলো দেখো একটু, এগুলোর ডেফিনেশন অত দরকার নেই, কিন্তু ব্যাপারটা বোঝা উচিত। কোশ্চেন কিন্তু যে কোনো অ্যাঙ্গেল থেকে আসতে পারে। একটা রাশির ধরো ট্রু ভ্যালু হচ্ছে 3.8, যে কোনো কোয়ান্টিটি হতে পারে, তার কিছুটা আমি জিনিস নিয়েছি, যে কোনো দৈর্ঘ্য হতে পারে, ভর হতে পারে, তার মান 3.8। এবার একটা যন্ত্র সেটাকে মাপছে 3.7 একবার 3.9, বা দুটো যন্ত্র, একজন 3.7 মাপলো, একজন 3.9 মাপলো, তাহলে কোনটা মোর 3.7 না, ধর 3.6 মাপলো, 3.9 মাপলো, তাহলে কোনটা মোর অ্যাকিউরেট হবে? 3.9টা মোর অ্যাকিউরেট হবে। দেখো 8 থেকে কাছাকাছি হচ্ছে কি 3.9টা, 7 দিলে তাহলে দুটোই ইকুয়ালি অ্যাকিউরেট হতো। তাহলে এইটা যদি এ যন্ত্র দ্বারা পরিমিত হয়, এটা যদি বি যন্ত্র দ্বারা পরিমিত হয়, তাহলে বি এর অ্যাকিউরেসি ইজ গ্রেটার দ্যান এ এর অ্যাকিউরেসি। এই হচ্ছে অ্যাকিউরেসি, কতটা কাছাকাছি মাপতে পারছে। এবারে হচ্ছে প্রিসিশন। প্রিসিশনটা খেয়াল করো, প্রিসিশনটা ডিপেন্ডস অন, এটা লিখে রাখো একটু পরে আমরা দেখবো এটা। ডিপেন্ডস অন লেখো লিস্ট কাউন্ট অফ দি ইনস্ট্রুমেন্ট, অন দি লিস্ট কাউন্ট অফ দি ইনস্ট্রুমেন্ট। লিস্ট কাউন্ট কি? কোনো যন্ত্র সব থেকে ছোট যেটা মাপতে পারে তাকে বলে ওর লিস্ট কাউন্ট। বাংলায় লিখে রাখতে পারো, কোনো যন্ত্র সব থেকে ছোট যতটা মাপতে পারে তাকে বলে ওর লিস্ট কাউন্ট। এই যন্ত্র সে পরিমাপ করলো কোনো একটা ভ্যালুকে, কোনো একটা রাশিকে 4.0 বা 4.15,
কোন ইউনিটে, বি যন্ত্র সেটাকে পরিমাপ করলো 4.093 কোন ইউনিটে। তাহলে কোনটা বেশি প্রিসাইজ হবে? এই পয়েন্টের পরে যতগুলো ঘর বেশি থাকবে তার প্রিসাইজনেস তত বেশি, তার প্রিসিশন তত বেশি। নিখুঁত, এটা অ্যাকুরেসি মানে সঠিকতা, আর এটা হচ্ছে যথার্থতা। তো এটা পয়েন্টের পরে আপ টু 3 ঘর পর্যন্ত প্রিসিশনে মাপতে পারে, আর এটা 2 ঘর পর্যন্ত প্রিসিশনে মাপতে পারে। তাহলে এই যন্ত্রের লিস্ট কাউন্ট আরও কম, এই যন্ত্রের লিস্ট কাউন্ট আরও বেশি। একটু পরে আমরা স্লাইড ক্যালিপার্স আর তোমার স্ক্রু গেজ পড়ব। তো যদি এটা সেন্টিমিটারে হয় তখন দেখবো স্লাইড ক্যালিপার্স দিয়ে এই পয়েন্টের পরে 2 ঘর মাপা যায়, আর স্ক্রু গেজ দিয়ে পয়েন্টের পরে 3 ঘর মাপা যায়। তাহলে স্ক্রু গেজের প্রিসিশন বেশি স্লাইড ক্যালিপার্স থেকে। এইসব প্রশ্নও কিন্তু ছোটোখাটোভাবে দিতে পারে, তো এটা মাথায় রাখো। তাহলে এর যে প্রিসিশন সেটা কিন্তু বি এর থেকে কম, ঠিক আছে? খেয়াল করো, একটা প্রশ্ন বলছে, দেখো, দ্য ট্রু ভ্যালু অফ এ পার্টিকুলার লেন্থ 4.283 এত সেন্টিমিটার, এইটা একটা লেন্থের ট্রু ভ্যালু। 3টে যন্ত্র আছে এবিসি, 3টে যন্ত্র। সেই যন্ত্র 3টে দিয়ে এদেরকে মাপা হচ্ছে এই লেন্থটাকে, এবং যে রিডিংগুলো পেয়েছি সেটা হচ্ছে 4.1 সেমি, মানে যন্ত্রটা এটাই মাপতে পারে। 4.24, আর এটা হচ্ছে 4.091 সেমি, এরকম পেয়েছি। বলছে অ্যারেঞ্জ দিস রিডিংস ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন। আর বলছে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ মোর রিলায়েবল ফর মেজারিং দ্য লেন্থ। দুটো কোশ্চেন। তাহলে অ্যাকিউরেসির প্রথমে ইনক্রিজিং অর্ডারে সাজাই বা ডিক্রিজিং অর্ডারে সাজাই। অ্যাকিউরেসি কার বেশি? এটা হচ্ছে 4.283। তাহলে 4.283-র কাছাকাছি যেটা মাপবে সেটা বেশি অ্যাকিউরেট। তাহলে এটা আছে 4.1, এটা 4.24, এটা 4.091। তাহলে বোঝাই যাচ্ছে বি হচ্ছে মোর অ্যাকিউরেট। তাহলে বি এর অ্যাকিউরেসি সব থেকে বেশি, তারপরে কার? এর না সির? এর অ্যাকিউরেসি। তাহলে এর অ্যাকিউরেসি, আর শেষে হচ্ছে সি এর অ্যাকিউরেসি। আর তোমার হচ্ছে এটা বলো, প্রিসিশনটা বলো। প্রিসিশন হচ্ছে সি এর সব থেকে বেশি, তারপরে বি এর, তারপরে এ। কোনটা রিলায়েবল হবে? বিটাই হবে, বিটাই হবে, কারণ ও তো কাছাকাছি মাপছে সব থেকে। এ মাপছে পয়েন্টের পরে 3 ঘর, কিন্তু ও তো অনেক দূরে পরিমাপটা করছে, কিন্তু ও কাছাকাছি যেতে পারছে না। তাহলে মোর রিলায়েবল কে হবে? বি হবে, নির্ভরযোগ্যকে। বি এর ওপর আমরা, ও তো অ্যাকুরেট মাপছে, ভুল মাপতে কম, এরর কম হতে। ডাইমেনশনাল অ্যানালিসিস আমরা কখন করি? সেটা হচ্ছে কোনো একটা ইকুয়েশান যখন থাকে, সেই ইকুয়েশান থেকে আমরা করি। ফর এক্সাম্পল, কোনো একটা রাশি ধরো এ, সেটা ধরো বিসি প্লাস ডি বাই ই প্লাস এফ এরকম জিনিসের সঙ্গে সমান। এটা কোনো একটা ইকুয়েশান এবং সঠিক ইকুয়েশান। তাহলে এই জায়গা থেকে আমি কি কি লিখতে পারি? দেখো কী কী লিখতে পারি। সেইটা হচ্ছে এর ডাইমেনশান সমান বিসির ডাইমেনশান। আচ্ছা, আর একটা কিছু এইচ দিয়ে দিই, এফ জি দিয়ে দিই। বিসির ডাইমেনশান যা হবে এর ডাইমেনশান তাই, ডি বাই ই প্লাস এফ এর ডাইমেনশান তাই, সমান সমান জি এর ডাইমেনশান। এর থেকে বোঝা গেল কি, বাঁ দিকের যে রাশিটা তার যা ডাইমেনশান, ডান দিকের ইন্ডিভিজুয়াল যেগুলোকে আমি যোগ বা বিয়োগ করছি, ধরো বিয়োগও থাকতে পারে, এটা বিয়োগ দিয়ে দাও, বিয়োগও থাকতে পারে, তাদের ডাইমেনশানের সঙ্গে সমান হবে। তাহলে এই বিসির ডাইমেনশান, টোটাল ডাইমেনশান, সেটা জি এর ডাইমেনশানের সমান, দেখতেই পাচ্ছ।
ঠিক আছে, আর কি কি পাচ্ছি, এর সাথে একটা এখান থেকে পাওয়া যাচ্ছে না কনক্লুশন, আরও অনেক কিছু পাচ্ছি। কি পাচ্ছি? 2 নম্বর, দেখো এই হরে ইআরএফ এর মধ্যে যোগ হচ্ছে, বিয়োগও থাকতে পারে, তাহলে আমরা পাবো ই এর ডাইমেনশান আর এফ এর ডাইমেনশান সমান। যদি দুটো রাশি যোগ বিয়োগ হয় তাহলে তাদের ডাইমেনশান সবসময় সমান হবে যোগ বা বিয়োগ হলে, কিন্তু গুণ ভাগ হলে কি হবে? আনসার না। এই যে যেমন এখানে বি এর ডাইমেনশান মে আর মে নট বি ইকুয়াল টু সি এর ডাইমেনশান, আলাদা হতেও পারে, নাও হতে পারে, সমানও হতে পারে। আবার এই ডি এর ডাইমেনশান আর ই প্লাস এফ এর ডাইমেনশান তো যোগ করে একই পাবো, ধরো এটাও টাকা এটাও টাকা, তা দুটো যোগ করে তো টাকাই পাবো, তাহলে ডি আর এই ই এর ডাইমেনশান ডিফারেন্ট ডাইমেনশান হবে। আবার দেখা যাচ্ছে এটা ইউনিটলেস বা ডাইমেনশানলেস, তখন কী হবে? ডি এর ডাইমেনশান আর ই এর ডাইমেনশান সমান সমান হবে। বুঝতে পেরেছো তো? তাহলে বি এর ডাইমেনশান সি এর ডাইমেনশান ডিফারেন্ট হতে পারে। তাহলে 3 নম্বরে লেখো উই ক্যান, ছোটো করে লিখে রাখো, উই ক্যান মাল্টিপ্লাই অর ডিভাইড 2 quantities with different dimensions but cannot add or subtract. যদি e2 পাওয়ারের মাথায় x, e2 পাওয়ারের মাথায় x, এই x e2 দি পাওয়ার তো x সবসময় ডাইমেনশনলেস, e2 দি পাওয়ারের মাথায় কখনো তোমার ডাইমেনশন যুক্ত রাশি থাকবে না, তার মানে এই x হচ্ছে ডাইমেনশনলেস, মনে রাখবা। আর এই পুরো যে এক্সপোনেনশিয়াল ফাংশন, একে বলে ই টু দি পাওয়ারের ফাংশন, মানে সূচকীয় ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। এই টোটাল রাশিটা নিজেও ডাইমেনশনলেস, এটাও ডাইমেনশনলেস, ডাইমেনশনলেস, হ্যাঁ মেনশনলেস, এটাও লিখে রাখো ডাইমেনশনলেস। আর কে কে আছে? ধরো সাইন থিটা, কস থিটা, এই থিটা নিজেও ডাইমেনশনলেস, সাইন থিটা নিজেও ডাইমেনশনলেস, তাহলে লেখো থিটাও ডাইমেনশনলেস, ডিএল লিখে রাখো। আর এই পুরো সাইন থিটা ট্রিগোনোমেট্রিক যে কোনো ফাংশন, ট্যান থিটা হতে পারে ডাইমেনশনলেস। লগারিদমিক ফাংশন যদি থাকে লগ এক্স, তাহলে এই এক্স নিজেও ডাইমেনশনলেস হবে, আর এই লগ পুরো জিনিসটাই ডাইমেনশনলেস হবে। তো এই সমস্ত জিনিস কিন্তু থাকবে ডাইমেনশন অ্যানালিসিস করার সময়, তো সেগুলো মাথায় রেখে তোমাদের এগোতে হবে। এবার দুটোটা অঙ্ক করি, তারপরে নতুন টাইপের জিনিস দেখব। এল, এম এবং এন এরা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস উইথ ডিফারেন্ট ডাইমেনশনস, এদের ডাইমেনশন আলাদা আলাদা সবার, এইটা খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে বলছে নিচের কোনটা কোনো মিনিংফুল কোয়ান্টিটিকে প্রকাশ করে না? এ নাম্বার এল এম বাই এন, হ্যাঁ হ্যাঁ, সি নাম্বার এল এন মাইনাস এম স্কোয়ার বাই এন, আর ডি নাম্বার এল মাইনাস এম বাই এন। কোনটা মিনিংফুল কোয়ান্টিটি নয় তাই বলছি। তাহলে এক্সপ্লেনেশন কী হবে? যে দুটো ডিফারেন্ট, এরা সবাই ডিফারেন্ট ডাইমেনশন যুক্ত, তাহলে এখানে যে বিয়োগ হচ্ছে ডিফারেন্ট ডাইমেনশনে, তাহলে এইটা মিনিংফুল নয়। বুঝতে পেরেছো তো? তাহলে এই অপশানটা কারেক্ট হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে ম্যাগনেটিক ফিল্ড, ও দাঁড়াও না ভুল হচ্ছে, বলছে দ্য ডাইমেনশন ফর্মুলা ফর বিটা স্কোয়ার বাই মিউ নট ইন্টু কিউ ভি, এইটা কি হবে? যেখানে বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এইটার ডাইমেনশন বের করতে হবে। বিটা ম্যাগনেটিক ফিল্ড, মিউ নট তো পারমিয়েবিলিটি, আর ও এই ভিটা বলেছি ইলেকট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে? এই ভিটা বেগ নয়, এটা বড় হাতের ভি হবে, এটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ইপি। আর আমাকে বলেছে মিউ নট হচ্ছে পারমিয়েবিলিটি, কিউ হচ্ছে চার্জ, কিউ হচ্ছে চার্জ। চেষ্টা করো দেখি।
দেখো পরের প্রশ্ন বলছে মোমেন্টাম পি সমান সমান রুট এ প্লাস বাই বি প্লাস ভি স্কোয়ার। ঠিক আছে, ভি হচ্ছে ভেলোসিটি, হ্যাঁ। এবার বলছে ডাইমেনশন ফর্মুলা অফ এ বি টু দি পাওয়ার -2, এটা সমান সমান হোয়াট? বি এর ডাইমেনশন ভি স্কোয়ারের ডাইমেনশনের সমান, তাহলে আমার বি টু দি পাওয়ার -2 লাগবে, তাহলে বি টু দি পাওয়ার -2 ডাইমেনশন ভি এর ডাইমেনশনের সমান, তার মানে এল টি টু দি পাওয়ার -1 হয়ে গেল, এটা বি -2। এবার রুটে বাই বি প্লাস এইটার ডাইমেনশন, তাহলে এই দুটো মিলে তো একটাই ডাইমেনশন, সেটা বি এর ডাইমেনশন, এই ডাইমেনশনটা পি এর ডাইমেনশনের সঙ্গে সমান। তাহলে রুটে হচ্ছে আমার থাক, রুটে যেমন আছে থাক, রুটের ডাইমেনশন সমান সমান পির ডাইমেনশন ইন্টু বি এর ডাইমেনশন। পি এর ডাইমেনশন হচ্ছে ভর ইন্টু বেগ, তাহলে এম এল টি টু দি পাওয়ার -1 ইন্টু বি, তাহলে আবার এল টি টু দি পাওয়ার -1, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এর ডাইমেনশন হবে, এর স্কোয়ার করে দিতে হবে, এম স্কোয়ার এল টু পাওয়ার 4 টি টু পাওয়ার -4। বি এর ডাইমেনশন ভেলোসিটি স্কোয়ার, তাহলে বি টু দি পাওয়ার -2 কে ও স্কোয়ার হবে না, এটা আমি হাফ করে ফেলেছি, এটা -4 হবে, -4 হবে, তাই না? ঠিক আছে, এবার তাহলে এই জায়গাটা একটুখানি ভুল হয়ে গেছে, এল এর পাওয়ারে -2 আসবে আর টি এর পাওয়ারে প্লাস, এই তো এটা 2 হবে, ও এটা -2 হবে, এটা +2 হবে, তাহলে এটা -2 এটা +2, এবার ঠিক আছে তো? 4 হবে আর 4 তো এর পাওয়ারে -4, এর পাওয়ারে 4, ও হ্যাঁ 4 হবে, 4 হবে, 4 -4 +4, তাহলে হয়ে যাচ্ছে আমার, তাহলে এর ডাইমেনশনটা হচ্ছে এম এল টু দি পাওয়ার -2 -3, তাই না? -3 আর টি টু দি পাওয়ার +3। এবারে আমার তাহলে এবারে এ করতে হবে, এ কে স্কোয়ার করবো তো, এখানে কিছুটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে এইটা শুধু বি এর ডাইমেনশন হবে, যে বি, তাহলে এইটা হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এইটা ভুল হয়ে গেছে, তাহলে এম এল কিউব টি টু দি পাওয়ার -3, তাই তো? এটা রুটে, তাহলে টু দি পাওয়ার, তাহলে এবার 2 দিয়ে গুণ করতে হবে পাওয়ারে, তাহলে এম স্কোয়ার 6 টি টু দি পাওয়ার -, এটা হচ্ছে, তাহলে আমাকে বের করতে হবে এইটা এ বি টু দি পাওয়ার -2, তাহলে এম স্কোয়ার এল 6 টি -6 ইন্টু বি টু -2, এই যে বের করেছিলাম এল টু দি পাওয়ার -4, না এই একটু মাথাটা ঠান্ডা রেখে করতে হবে। রাশি সেগুলো তো জানো নাকি, মূল যে 7টা রাশি এমএলটি, মূল 7টা রাশি এমএলটি, আর কি কি বলো, কারেন্ট, টেম্পারেচার, টেম্পারেচারকে বড় হাতে থিটাও বলে বা কেও বলে, যেটা খুশি, হ্যাঁ। আর কে বলো, দীপন প্রাবল্য বলে যে হয় একটা, আর মূল সংখ্যা ক্যাপিটাল এন আর দীপন প্রাবল্য, এইগুলো হচ্ছে মূল রাশি, ঠিক আছে? এগুলো তো জানতেই হবে। এইবারে আমাকে বলে দেবে যে কোনো একটা ভৌত রাশির মাত্রা বের করো, এইগুলোকে মূল রাশি ধরলে হবে না, বা এইগুলোর মধ্যে কোনোটাকে মূল রাশি থেকে বাদ দিতে হবে,
বললো ভরের পরিবর্তে ভেলোসিটিকে ধরো বা ডেনসিটিকে ধরো, সেই ক্ষেত্রে আমরা কি করে এগোবো? একটা কোশ্চেন নিয়ে জিনিসটা দেখা যাক, কোশ্চেন হলে সুবিধে হবে। বলছে দেখো, ইফ ডেনসিটি ডি, ফ্রিকোয়েন্সি এফ আর ভেলোসিটি ভি, এই তিনটেকে মূল রাশি ধরতে হবে, আর টেকেন অ্যাজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, দেন ডাইমেনশন ফর্মুলা অফ কাইনেটিক এনার্জি, কেই। এবার কায়দাটা ভালো করে খেয়াল করবে, কিভাবে আমি এগোচ্ছি। ফ্রিকোয়েন্সি, ওটা ভেলোসিটি। প্রথম কথা, যে রাশিগুলো বলেছে সেটা কেয়ারফুল থাকতে হবে, একটা যেন উল্টো পাল্টা না হয়ে যায়, আর যা বের করতে হবে সেটা তো জানতেই হবে। আচ্ছা, কাইনেটিক এনার্জিকে আমি সিম্পলি কে বলছি, কেই দরকার নেই, তাহলে ধরতে হবে তোমাকে, ধরি কে সমান সমান ডি টু দি পাওয়ার এক্স, এফ টু দি পাওয়ার ওয়াই, ভি টু দি পাওয়ার জেড। এই হচ্ছে কায়দা। হ্যাঁ, দেওয়া থাক, কোনটাই এটা দেওয়া থাকবে যে কাকে কাকে আমি মূল রাশি ধরতে হবে, আর কার বের করতে হবে তো দেওয়া থাকবেই, ঠিক আছে? তাহলে এইগুলোকে মূল রাশি ধরতে হবে, এটা বের করতে হবে। এই প্রশ্ন মানে আগের বার কি তার আগের বারও এসছে নিটে। তো দেখো, কাইনেটিক এনার্জি যখন, তখন তুমি কাইনেটিক এনার্জির ডাইমেনশনটা তোমায় পুরোপুরি মৌলিক রাশির মাধ্যমে জানতে হবে। সে কাইনেটিক এনার্জি দিল, বা এখানেই বলতে পারতো যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বের করো, অন্য কিছু দিতে পারতো, কিন্তু যাই দিক না কেন তার ডাইমেনশন তোমাকে বের করা জানতেই হবে। কাইনেটিক এনার্জি তো কিছু না, হাফ এম ভি স্কোয়ার, তাহলে এর হবে এম ভি স্কোয়ার মানে এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, হ্যাঁ কি না বলো? এতে তো কোনো সমস্যা নেই। এবার এইগুলোকে ক্যালকুলেশন করো, এটা কি ডেনসিটি, ডেনসিটি মানে মাস বাই ভলিউম, তাহলে এম এল টু দি পাওয়ার -3, এটা কিন্তু লেট, এটা আমি ধরেছি, তাহলে এটা টু দি পাওয়ার এক্স। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে এটা ফোর্স না, কিন্তু ফ্রিকোয়েন্সি, ফোর্স বলতেও পারতো, এটা ফ্রিকোয়েন্সি বলে, ফ্রিকোয়েন্সি মানে 1/টাইম, তা টি টু দি পাওয়ার -1, তাই না বলো, টু দি পাওয়ার ওয়াই। আর এটা কি ভেলোসিটি, তাহলে এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার জেড। এবার সব এক্সগুলো পাওয়ার এক করো, এমগুলোর পাওয়ার এক করো, এলগুলোর আর টিগুলোর, এমগুলো, এম এখানে একটাই আছে, তাহলে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার -3x প্লাস জেড, আর টি টু দি পাওয়ার দেখো -y -z, ঠিক আছে? তাহলে এবার আমাকে মেলাতে হবে এই দিকের মাত্রা আর ওদিকের মাত্রা। তাহলে দেখো এক্স, এক্স হচ্ছে 1, -3x প্লাস জেড সমান সমান 2, আর -y -z -b, ঠিক আছে? এই তাহলে x1 বসালে তবে জেড এক্ষুনি পেয়ে যাবো, জেড ইকুয়াল টু 2 + 3 5, এই যে এক্সে 1 বসালাম, আর জেড যদি তুমি বসাও -5, তাহলে ওয়াই হচ্ছে তোমার -y হচ্ছে 3, তাহলে ওয়াই হচ্ছে -3, এই আমার ডাইমেনশন হয়ে গেল। খুবই সহজ। দেখো বলছে ইন এ নিউ সিস্টেম অফ ইউনিট, মাসকে এক্স কেজি, লেন্থকে ওয়াই মিটার, টাইমকে জেড সেকেন্ড ধরে নিচ্ছি, তাহলে বলছে 1 নিউটনকে আমি ওই ইউনিটে কী করে লিখবো, আর স্পিড অফ লাইট যেটা আমি 3×10⁸ মিটার/সেকেন্ড জানি, সেইটাকে আমি কী করে লিখবো। তাহলে আমি একটা করাই, নিউটনটা করাই, তুমি এটা করো। তাহলে ধরতে হবে লেট 1 নিউটন ইজ ইকাল টু, এটা তো ফোর্সের, তো ধরো এফ ধরে নিই, তাহলে এফ নিউ ইউনিট, তাই তো বলো। তাহলে এইবার এই 1 নিউটনকে তুমি পুরোপুরি ফান্ডামেন্টাল যে ইউনিট এটাকে তাতে ভাঙিয়ে দাও। 1 নিউটন মানে কি বলো, 1 কেজি ইন্টু 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে 1 কেজি 1 মিটার ইন্টু 1 সেকেন্ড টু দি পাওয়ার -2, এই ইউনিটে ভাঙিয়ে দিলাম। এটাই যদি তোমাদের 10 নিউটন, তাহলে জাস্ট 10টা আগে রেখে দিতাম, আর যা থাকতো শুধু নিউটনকে ভাঙাতাম। আর এই যে এফ নিউ ইউনিট, তাহলে এফ নিউ ইউনিট মানে কী হবে বলো, এই যে এক্স কেজি, ওয়াই মিটার নয়, হ্যাঁ ওয়াই মিটার, আর জেড সেকেন্ড স্কোয়ার, জেড স্কোয়ার সেকেন্ড স্কোয়ার। বি কেয়ারফুল, এখানে যা ডাইমেনশন সেইভাবে ওখানে লিখতে হবে। এখানে কি আছে, এক্স কেজি, এই যে 1 কেজি, কেজির 1 ঘাত,
এম এর 1 ঘাত সেকেন্ডের মাইনাস দ্বিঘাত, তাহলে সেটা লিখতে হবে। তাহলে x কেজি ইন্টু y মিটার ইন্টু z2 এর কে -2 হবে না, হ্যাঁ z টু দি -2 সেকেন্ড টু দি -2 এই হবে, কারণ জেডটা তো নিচে থাকবে, স্কোয়ার হয়ে যাবে। তো এখানে 1 নিউটন মানে ভ্যালুটা চেয়েছে। হ্যাঁ বলছি ওই নতুন ইউনিটে 1 নিউটনের ভ্যালু কি হবে। 1 নিউটনের তাহলে দেখো এখান থেকে এফ পাচ্ছি আমি, এই এফটা সব কেটে যাবে, কেজি টেজি সব কেটে যাবে, ভ্যালুটা হবে এক্স বাই ওয়াই জেড টু দি পাওয়ার -2। না ভুল হলো না, হ্যাঁ ভুল হয়ে গেল, এক্স হ্যাঁ 1 বাই হবে সব, তাই না? তাহলে জেড স্কোয়ার বাই এক্স হয় এই। আর একটা কোশ্চেন দেখো, বলছে টাইমে নতুন যে একটা ইউনিট সিস্টেম, তাতে 10 সেকেন্ড সমান সমান টাইমের ইউনিট, 5 কেজি হচ্ছে মাসের ইউনিট, আর 20 মিটার হচ্ছে তোমার লেন্থের ইউনিট। এইটা যদি হয় তাহলে 1 জুল এই যে এনার্জি, ওই ইউনিটে তার মান কত হবে? ভ্যালু চাইছে, তো ভ্যালুই তো চাইবে, আর কি চাইবে। সলিউশনটা দেখে নাও, ধরি 1 জুল মানে এক্স 5 কেজি 20 স্কোয়ার মিটার স্কোয়ার 10 টু -2 সেকেন্ড টু -2। এটা কেন করলাম? কারণ 1 জুল মানে হচ্ছে নিউটন মিটার, নিউটন মানে হচ্ছে কেজি মিটার, নিউটন মানে হচ্ছে কেজি মিটার সেকেন্ড টু -2, পাশে একটা মিটার আছে তাই কেজি মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার। তাহলে ঠিক এইভাবে লিখতে হবে, এখানে কেজির জায়গায় 5 কেজি, মিটার স্কোয়ার 20 মিটার স্কোয়ার, আর সেকেন্ড টু -2 10 টু -2 সেকেন্ড টু। তাহলে দুজন কেটে গেল, তাহলে সংখ্যা রইল পরে 1 বাই এই পুরোটাই। তাহলে ওখান থেকে এক্স বের করে ফেলো। এইটা ও তো কেটে যাবে, তাই তো হবে, ও -2 না, হ্যাঁ +2, বা এই তো ঠিক, এটা +2। তাহলে এইরকম প্রশ্ন আসলে আর কোনো অসুবিধা নেই তো। আচ্ছা ভার্নিয়ার ক্যালিপার তো তোমরা দেখেছো তো নাকি, যন্ত্র তো দেখেছো। সবার আগে একটা জিনিস বুঝতে হবে, যখন কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট আমরা নিই, সেই মেজারিং ইনস্ট্রুমেন্টের সব থেকে কম যতটা মাপতে পারে তাকে বলা হয় ওর লিস্ট কাউন্ট। তাহলে এই কথাটা একটুখানি লিখে রাখো, দ্য মিনিমাম পসিবল ভ্যালু can be measured by an instrument is called is its least count. Scale for a meter scale, সাধারণত আমরা মিটার স্কেল যেগুলো ব্যবহার করি, for a meter scale the least count is এই যে 0.1 সেন্টিমিটার, এইটা ঠিক আছে। এর অর্থ খেয়াল করবে, এগুলো যা বোঝার জন্য। তাহলে আমরা এই মিটার স্কেলে এই রকম রেঞ্জে ভ্যালু পাই, 5.6 সেমি, 8.7 সেমি, 1.2 সেমি এটসেট্রা। মানে সেমি এককে পয়েন্টের পরে 1 ঘরের বেশিও মাপতে পারে না বা অ্যাকুরেসি দিতে পারে না। তাহলে আমরা যে প্রিসিশন দেখছিলাম, সেই প্রিসিশন এখানে পয়েন্টের পরে 1 ঘর। এইবারে দেখো ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে এমন একটা যন্ত্র, যে যন্ত্রটা পয়েন্টের পরে 2 ঘর পর্যন্ত অ্যাকুরেসি দেয় বা প্রিসিশন দেয় সেন্টিমিটার ইউনিটে। তার মানে ভার্নিয়ার ক্যালিপারে আমি পয়েন্টের পরেও 2 ঘর পর্যন্ত মাপতে পারবো। এবার এইটা কখন আমার কাজে লাগবে, দেখো যন্ত্রের ছবি আঁকা তো এখানে খুব মুশকিল, তোমরা চাইলে দেখতে পারো যে এইটা হচ্ছে মেন স্কেল থাকে একটা ভার্নিয়ার ক্যালিপারে, আর এর উপরে ভার্নিয়ার স্কেলটা এরকম মুভ করতে থাকে। ধরো কোনো একটা রিডিং আমি পেয়ে, এটা ধরো 1 সেন্টিমিটার, তার মধ্যে 5টা 10টা ঘর থাকে, এটা 1 সেমি, এটা 2 সেমি, এরকম 5টা করে থাকে, 1.2 1.3 1.4 1.5 এভাবে 2তে যায়। এবার যখন ভার্নিয়ার ক্যালিপারটা দিয়ে আমি পরিমাপটা করছি, কোনো একটা যন্ত্র কোনো একটা বস্তুকে যখন আমি এখানে বসিয়েছি, এবার তার মানটা এরকম এসেছে,
একটু জুম করে দেখালে ভালো হয়। ছায়ার বইতে দেখবে এরকম ছবি আছে সুন্দর, ছায়ার বইয়ের যে 11-এর বইটা, ওই বইতে দেখবে ছবি আছে, চাইলে একটু দেখতে পারো। ধরো এই মানটা এসেছে এরকম, ওই 1.1 থেকে একটু বেশি, যা এটুকু বোঝার চেষ্টা করো। এই যে 1.1, এই ঘরটা একটু জুম করে দেখায়, এটা 1.2, মানে এই জায়গাটাকে জুম করে দেখাচ্ছি। এই জায়গাটা এসে আমার ভার্নিয়ার ক্যালিপারের 0 দাগটা মিলেছে, ভার্নিয়ার ক্যালিপারে 0 দাগ, আর মেন স্কেলে 0 দাগ এখানে আছে। তাই বোঝা যাচ্ছে এই জিনিসটার টোটাল লেন্থ কত, এইটা হবে। তাহলে সেটা 1.1 থেকে একটু বেশি না, জুম করে দেখাচ্ছি কিন্তু, এই যে জুম করে যদি দেখায়, তাহলে 1.1 থেকে বেশি। কিন্তু আমি যদি মিটার স্কেল দিয়ে মাপতাম, ও 1.1-এর পরে আর মাপতে পারে না। তাহলে এই যে লেন্থটুকু, এই যে 1.1-এর পরেও এই যে লেন্থটুকুনি আছে, এই অ্যাকিউরেসিটা বা এই প্রিসিশনটা, অ্যাকিউরেসি বলবো না, এই প্রিসিশনটা কিন্তু ভার্নিয়ার ক্যালিপার দেবে। তাহলে এইটুকু আমি কিন্তু মাপতে পারবো ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে। এবার সেটা কিভাবে ও দেবে, সেটা দেবে হচ্ছে এইটাকে আমরা বলি মেন স্কেল রিডিং, এখানে এই যেটা মেন স্কেল রিডিং, আর এইটুকুনি হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং। তাহলে তুমি যদি চাও এই ছবিটা অন্তত একটু এঁকে রাখতে পারো, যে এটা 1 দাও, এটা 2 দাও, এটা 1.1 দাও, এটা 1.2 দাও, জুম করে এই ছবিটা এঁকে নাও, নিয়ে এইটুকুকে লেখো মেইন স্কেল রিডিং MSR, আর এইটুকুকে ভার্নিয়ার স্কেল রিডিং VSR। কোশ্চেন কিন্তু ছবি দিয়েও দিতে পারে, মেইন স্কেলে হচ্ছে যেটা ক্রস করছে, হ্যাঁ সেই পর্যন্ত, এই পর্যন্ত 0 থেকে তো এই পর্যন্ত তো বোঝাই যাচ্ছে। আর ভার্নিয়ার স্কেলে এইটুকু হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং। চাইলে একটু যদি আঁকতে পারো তাহলে এঁকে নাও, তাহলে আমার বোঝাতে একটু সুবিধে হবে। আলটিমেট পার্ট হবে, আলটিমেট যে পার্ট, অর্থাৎ এই পার্টটুকু হবে রিডিং সমান সমান লেখো রিডিং, আর সমান সমান লেখো মেন স্কেল রিডিং MSR প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু VC। এবার ভার্নিয়ার স্কেল রিডিংটা কি, ভার্নিয়ার স্কেল রিডিংটা একটুখানি বুঝে নাও। ওই একই, VC আর LC এখানে সেম। ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে LC কে VC বলে, ভার্নিয়ার কনস্ট্যান্ট, বা ওটাই ওখানে LC, আলাদা কিছু না। এবারে এই ভার্নিয়ার স্কেল রিডিংটা কি ভালো করে বোঝো। এই যে দেখো, এই যে ভার্নিয়ার ঘরের 0 দাগ তো এখানে মিলে আছে, এই যে, তাই তো বলো। আর ভার্নিয়ার স্কেলে এরকম ঠিক এই মেন স্কেলে যেমন ঘর কাটা রয়েছে, ভার্নিয়ার স্কেল এরকম ঘর কাটা থাকে। তাহলে দেখা যাবে এরকম পরপর এরকম ঘরগুলো কোনো একটা ঘরের সাথে, মেন স্কেলের কোনো একটা ঘরের সাথে কিছুটা দূরে গিয়ে ম্যাচ করছেই করছে, এবং সেটা 10-এর মধ্যে কোথাও ম্যাচ করবে। মেন স্কেলের 10-এর মধ্যেই থাকবে, মানে 9-এর মধ্যে থাকবে, 10-এর মধ্যে 9-এর মধ্যে থাকবে। 9টা পাঠের মধ্যে কোনো না কোনোটার সাথে ভার্নিয়ার স্কেলের একটা ঘর মেন স্কেলের একটা ঘরের সাথে পুরোপুরি ম্যাচ করে যাবে, পুরোপুরি একদম ম্যাচ করবেই করবে। সেটাই হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং। তাহলে দেখা যাবে, ধরো এখানে বলে দেবে কোশ্চেনে, দেখা যাচ্ছে ভার্নিয়ার স্কেলের 4র্থ ঘর মেন স্কেলের কোনো ঘরের সাথে মিলে যায়, কোনো ঘরের সাথে বলবে, আর কিছু বলবে না। ভার্নিয়ার স্কেলের, হ্যাঁ 4, ভার্নিয়ার স্কেলের 5ম ঘরটা মেন স্কেলের কোনো ঘরের সাথে পুরোপুরি মিলে যায়। অথবা সিম্পলি বলবে ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে 4, ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে 5, এছাড়া আর কিছু বলবে না। বুঝতে পেরেছ? তাহলে সেইটাই হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল রিডিং। আবার বলি, ভার্নিয়ার স্কেল রিডিং মানে হচ্ছে, বাংলায় না লিখে রাখো, ভার্নিয়ার স্কেলের যে ঘরটি মেন স্কেলের কোনো ঘরের সাথে মিলে যায়, লিখে রাখো, তাহলে তোমার সুবিধা হবে। কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দিতে পারে। মনে রাখবা যে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে এরকমভাবেই সেটাকে কাটা থাকে, যে ভার্নিয়ার স্কেলের কিছু ঘর মেন স্কেলের কিছু ঘরের সাথে মিলে যাবে। প্রথমেই যখন আমি 0 0 টাচ করিয়ে রেখেছি, তখন সাধারণত যেটা হয়, ভার্নিয়ার স্কেলের 10 ঘর মেন স্কেলের 9 ঘরের সাথে মেলে, সাধারণ আমাদের প্রায় ল্যাবগুলোতে যে ভার্নিয়ার ক্যালিপারগুলো আছে তাতে। কিন্তু এরকমও হতে পারে যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর তোমার মেন স্কেলের 19 ঘরের সাথে মিলছে, 50 ঘর 49 ঘরের সাথে মিলছে, প্রশ্নে বলে দেবে।
তাহলে ইন জেনারেল আমি যদি করি এম ঘর এন ঘরের সাথে মেলে, তাহলে আমি জেনারেল ফর্মুলা পেয়ে বসে থাকবো। তাহলে এইভাবে লেখো এম ভিএসডি ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান সমান এন মেন স্কেল ডিভিশন এমএসডি। তাহলে 1 ভিএসডি এন বাই এম এমএসডি। এবার মেন স্কেল ডিভিশন কত? 0.1 সেমি। দেখো 0.1 সেমি মেন স্কেল ডিভিশন। আমি এক্ষুনি কি বললাম, 1 আর 2-কে 10টা ভাগে 1.1 1.2 করছিলাম না? তাই 1 ভিএসডি। এর ভিসির ফর্মুলাই হচ্ছে 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি, এটা মনে রাখবো। এই 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি করলে 1 ভিসি পাই সমান সমান 1 মাইনাস 1 ভিএসডি মানে এন বাই এম, এমএসডি কমন নিয়ে নিলাম। কী করলাম? 1 ভিএসডির জায়গায় মান বসিয়েছি এন বাই এম এমএসডি। তাহলে দাঁড়াচ্ছে যেটা এম মাইনাস এন বাই এম ইন্টু এমএসডি। তাহলে এম মাইনাস এন বাই এম এমএসডি 0.1 সেমি। এবার কোনো কোয়েশ্চেনে তোমাকে এটাই অন্য কিছু বলে দিল, তাহলে তোমাকে কেয়ারফুল থাকতে হবে। যেটা সবসময় সত্যি তা নয় কিন্তু, ইন জেনারেল এটা, কিন্তু মূল ফর্মুলা কিন্তু আমার এইটাকে তুমি বক্স করে রাখো। এবার এমএসডি যদি 1 সেমি বলে তুমি 1 সেমি করবে, না বললে অন্য কিছু করবে। আচ্ছা, এবার অঙ্ক যদি দেয় তো করতে পারবো তো নাকি? লেখো ইন জেনারেল লেখো এম ইকুয়াল টু, এটা হয় 10, এম 10 ঘরের সাথে 9 ঘর মিলে যায়, 10 ঘরের সাথে 9 ঘর মিলে ইন জেনারেল, বুঝতে পেরেছো? তাহলে ভিসি হয় সেক্ষেত্রে দেখো 10 মাইনাস 9 বাই 10 ইন্টু 0.1 সেমি। তাহলে এটা 1/10 ইন্টু 0.1 সেমি, তাহলে 0.01 সেমি। তাহলে এইটাই ভিসি। তার মানে যদি এরকম প্রশ্ন আসে, একটা স্লাইড শুধু এই সমস্ত দিল, বললে এর 50 ঘরের সাথে 49 ঘর মিলে যায়, বলছে এই ভার্নিয়ার ক্যালিপারটা সব থেকে কম কত মাপতে পারে। কোশ্চেনটা দেখো ফান্ডামেন্টাল একদম। তাহলে লিস্ট কাউন্ট চেয়েছে তোমাকে, আর কিছু বলবে না। তাহলে শুধু এইটাই হবে, এইটাই সব থেকে কম মাপতে পারে। তোমার রিডিং চাইনি কিন্তু কিছু। আর জিরো এরার বলে একটা এরর হয়, সেটা আমি একটু লিখে দিচ্ছি। দেখো জিরো এরার মানে কি, ধরো তোমার ট্রু ওয়েট তোমার 70 কেজি। এবার তুমি যে ইনস্ট্রুমেন্টটাই মাপছো সে প্রথমেই 3 কেজিতে গিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে এটাকে বলে পজিটিভ জিরো এরর। 3 কেজি প্রথমেই বসে আছে, তাহলে তোমাকে দেখাবে কত? 73 কেজি। তাহলে অন্তিম রিডিং থেকে পজিটিভ জিরো এরর বাদ দিতে হবে। তাহলে জিরো এরর যদি পজিটিভ হয়, অন্তিম রিডিং থেকে ওটা বাদ যাবে। আর যদি জিরো এরর, এবার তোমার যে এটা রয়েছে, তোমার যে ইনস্ট্রুমেন্টটা আছে, সে প্রথমেই 0 থেকে বাঁ দিকে 2 ঘর পেছনে আছে, যেটা দিয়ে তুমি ওয়েট মাপছো বা ভর মাপছো। তাহলে অন্তিম যে সে কত দেখো? 68 দেখাবে, তাহলে ওখানে 2 যোগ করতে হবে। তাহলে এইটাকে বলা হয় জিরো এরর। জিরো এরর যদি পজিটিভ হয়, তাহলে অন্তিম রিডিংয়ে সেটা বাদ দিতে হবে বা নেগেটিভ করতে হবে। জিরো এরর যদি নেগেটিভ হয়, অন্তিম রিডিংয়ে সেটা অ্যাড করতে হবে। তাহলে এটা একটু লিখে রাখো। বের করে দেখো আগে কি থাকে স্ক্রু গেজে, দেখেছো তো নিশ্চয়ই। স্ক্রু গেজে থাকে একটা লিনিয়ার স্কেল আর একটা চক্রাকার স্কেল। এই চক্রাকার স্কেল ঘুরলে লিনিয়ার স্কেল সামনের দিকে সরে, আর একটা জায়গা আমাকে ফিক্স থাকে, ওই জায়গাটা আর এই লিনিয়ার স্কেলের মধ্যে বস্তুটা রেখে পরিমাপ করতে হয়। ছবি এঁকে দেবে তো, ছবি এঁকে একটু আগে যেরকম দেখালাম ওখান থেকে তোমাকে রিডিং বের করে নিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে স্ক্রু গেজের ক্ষেত্রে ওই একই রকম লিনিয়ার, এখানে মেন স্কেল রিডিংয়ের পরিবর্তে থাকে লিনিয়ার স্কেল রিডিং, বা একটা লিনিয়ার স্কেল থাকে, লিখে রাখো লিনিয়ার স্কেল। হ্যাঁ লেখো লিনিয়ার স্কেল বা মেন স্কেল। আর থাকে সার্কুলার স্কেল, ঠিক আছে? এইবারে এর ক্ষেত্রে লিস্ট কাউন্টটাকে বের করবো, এবং সেক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে পিচ। স্ক্রু গেজের পিচ কাকে বলি? সেটা হচ্ছে সার্কুলার স্কেল একবার পূর্ণ ঘূর্ণনে, সার্কুলার স্কেলে সাধারণত 100 খানা দাগ থাকে, ওই পুরো 0 থেকে 100 0 থেকে শুরু করে
আবার জিরোতে ফেরত আসতে, মানে পুরো 100 ঘূর্ণনে লিনিয়ার স্কেল যতটা এগিয়ে যায় তাকে বলা হয় স্ক্রু গেজের পিচ। এটা লিখে রাখো, পিচ সমান সমান দ্য ডিসপ্লেসমেন্ট অফ লিনিয়ার স্কেল when circular scale revolves full rotation, এবং এর মানটা হয় 1 মিলিমিটার, মনে রাখবো, মানে 0.1 সেন্টিমিটার সমান 0.1 সেমি। এইটা অর্থাৎ এটা সাধারণত এই ইন জেনারেল। এবার তুমি দেখো ওই এইটা মানে তুমি মনে রাখবা কি জানো, স্ক্রু গেজের যেটা সব থেকে আমি কম মাপতে পারি, সরি স্ক্রু গেজের যে মেন স্কেলে মাপতে পারি কম, সেইটাই হচ্ছে এখানে পিচ, সেটা হচ্ছে এখানে পিচ। মেন স্কেল যেটা মাপতে পারি, মেন স্কেলে যেটা কম মাপতে পারি, যে কোনোভাবে মাথায় রাখবা তুমি 1 মিলিমিটার এটা। তাহলে এবার লেখো লিস্ট কাউন্ট এলসি, এখানে আর ভিসি না, এটা লিস্ট কাউন্ট, সমান সমান লেখো পিচ, এই ফর্মুলা পিচ বাই নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল। কোশ্চেনে ঘুরিয়ে পেঁচিয়ে দেবে, কিন্তু আলাদা আলাদা স্ক্রু গেজ দিতে পারে। মান বসিয়ে দিলে পিচ হচ্ছে 1 মিলিমিটার, আর নাম্বার অফ কত 100, সাধারণত 100, 50ও দিতে পারে, কিন্তু পরীক্ষায় যেমন দেবে তোমাকে সেভাবে করতে হবে। তাহলে এটা দেখো 0.01 মিলিমিটার, আর সেন্টিমিটারে করলে 0.001 সেমি। তাহলে এখান থেকে খেয়াল করো, তাহলে এই স্ক্রু গেজ সবথেকে কম কত মাপতে পারে, এইটা 0.001 সেমি। আর এখানে সেই রিডিং ওই আগের মতোই, রিডিং সমান সমান এখানে লিনিয়ার স্কেল রিডিং করো এলএসআর প্লাস সার্কুলার স্কেল রিডিং ইন্টু ভিসি নয়, এখানে এলসি, আর এরর সেই নেগেটিভ পজিটিভ এপসাইলন। নেক্সট হচ্ছে এরর, একটা হচ্ছে সিস্টেমেটিক, একটা র্যান্ডম। এই সিস্টেমেটিক এরর কিসের থেকে আসতে পারে এটা লিখে রাখো। সিস্টেমেটিক এরর হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট আছে তার যদি কোনো সমস্যা থাকে, বা আমরা মানুষজন যেটা করছি সেই জন্য আসতে পারে। তো লেখো পার্সোনাল এররের জন্য আসতে পারে, মানে যে এক্সপেরিমেন্ট করছে তার কোনো এররের জন্য। আর আর লেখো ইনস্ট্রুমেন্টাল থেকে আসতে পারে, মানে এর কারণ আমরা জানি। হ্যাঁ ইনস্ট্রুমেন্টাল এইটা থেকে আসতে পারে, এবং এইটাকে লেখো ক্যান বি টোটালি রেকটিফাইড। টোটালি রেকটিফাই করা যেতে পারে এটাকে। কিন্তু র্যান্ডম এরর এর কারণটা অ্যাকচুয়ালি অজানা। যে কোনো জিনিস আমরা যখন পরিমাপ করি তখন র্যান্ডম এরর থাকবেই, সংশোধন পুরোটাই করা যেতে পারে। কিন্তু র্যান্ডম এরর যখন আসবে, র্যান্ডম এররের ক্ষেত্রে লেখো দিস ক্যান বি মিনিমাইজড, দিস ক্যানট বি টোটালি রেকটিফাইড। তাই লেখো দিস ক্যানট বি টোটালি rectified but can be minimized by doing observation many times. এইবারে আমরা ক্যালকুলেশন করব, দেখো ক্যালকুলেশন অফ এরর। এরর ক্যালকুলেশন করব, তার মধ্যে পরপর এগিয়ে যাব। এ নাম্বার লেখো ট্রু ভ্যালু। কোনো একটা কোয়ান্টিটি আছে এ, সেটাকে আমি, তোমরা যখন ধরো সিম্পল পেন্ডুলামের এক্সপেরিমেন্ট করেছো, সিম্পল পেন্ডুলামের পর্যায়কাল বের করো, তা সেক্ষেত্রে কি আমরা একবারে বের করা যায়? 20-30 বার করতে হয়। স্যার বলে 20 বার নাও, তোমরা 20 বার করে বসে বসে, তাই তো? তাহলে ওইটা 20 বার অবজারভেশন করে আমি করে তারপর গড় নিই। তাহলে এ ট্রু, তাকে আমি এম দিয়ে বলছি, মানে মিন ভ্যালু, সেটাকে আমি এভাবে লিখছি A1 প্রথম অবজারভেশন, পরেরটা A2 এসছে ডট ডট AN হোল বাই N, এইটা হচ্ছে মিন ভ্যালু। এবার দেখো তুমি যখন অবজারভেশনটা করেছো, এইটা করে তো একটা মান এসছে,
এর মান ধরো 20 না, ধরো এটার মান এসছে 12, AM কত এসছে 12, তাহলে তুমি A1 মেপেছিলে এসেছিল 12.5, তাহলে তোমার কি 12 এসেছিল না, তাহলে এটা ত্রুটি ছিল, সেই ত্রুটিটা কত 12.5 মাইনাস 12, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি ত্রুটি পাবো। তাহলে লেখো অ্যাবসলিউট এরর, এবার হেডিং করো অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর মানে প্রত্যেকটা অবজারভেশন আমি এক একটা এরর পেয়েছি, সেই এরর 0ও হতে পারে। তাহলে এই অ্যাবসলিউট এরর মানে হচ্ছে মিন ভ্যালু বা ট্রু ভ্যালু, তার থেকে তুমি প্রত্যেকটা অবজারভেশনে যে ভ্যালুটা পেয়েছো তার বিয়োগফলের ম্যাগনিটিউড। তাহলে এটাকে এরর, তো তাই বলবো ডেল্টা A1 প্রথম অবজারভেশনে এরর ডেল্টা A1 সেটা মড অফ AM মাইনাস A1 বা A1 মাইনাস AM একই জিনিস। একইভাবে ডেল্টা A2 AM মাইনাস A2 এরকমভাবে চলতে থাকবে এনখানা। সি নাম্বার লেখো মিন এরর। তাহলে প্রথমটাতে এইটা এরর পেয়েছি, দ্বিতীয়টাতে এটা এরর পেয়েছি, তাহলে মিন এরর আমি লিখব ডেল্টা এ, তার মাথায় বার লিখতে পারো। তাহলে ডেল্টা এ বার সমান সমান ডেল্টা A1 প্লাস ডেল্টা A2 প্লাস ডট 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 প্লাস ডেল্টা AN হোল বাই N, এটা হচ্ছে ডেল্টা এ বার। ডি নাম্বার লেখো, ডি নাম্বারটা না লিখে আগে লেখো এইটাকে বলা হয় ফাইনাল ভ্যালু, ভেবে লেখো ফাইনাল ভ্যালু। এই ফাইনাল ভ্যালু আমি ঠিক যেভাবে লিখছি প্রশ্নে তোমার এইভাবে দেয়া থাকবে এবং সেখান থেকে সমস্ত কিছু বের করতে দেয়। দেখো ফাইনাল ভ্যালু আমি কার চাইছি, এর চাইছি, তাহলে ফাইনাল ভ্যালু অফ এ সেটাকে এ দিয়ে লিখব। এটা হয় এ ওই যে মিন পেয়েছিলাম যেটা প্লাস মাইনাস তোমার ডেল্টা এ বার। তাহলে এর থেকে বোঝা যাবে এইটা হচ্ছে গড় ভ্যালু, এটা হচ্ছে ত্রুটি। ফর এক্সাম্পল বলছে ওহমের সূত্রের সাহায্যে রেজিস্ট্যান্স পরিমাপ করছে, তাদের কারেন্ট মেপেছি এইটা 5 অ্যাম্পিয়ার প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার, বুঝেছো এইটা। আর বলছে ভোল্টেজ মেপেছি 10 ভোল্ট প্লাস মাইনাস 0.1 ভোল্ট, বুঝতে পেরেছো। তাহলে এইটাতে আই কত 5 ভোল্ট, এই যে সেটা হচ্ছে এই আই মিন এটা মিন, আর ডেল্টা আই কত 0.2, বুঝতে পেরেছো তো। তাহলে বুঝে নিতে হবে সাথে সাথে। আচ্ছা এখান থেকে এবার লেখো ডি নাম্বার রিলেটিভ এরর। লেখো রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর, সেটা হচ্ছে এই যে ডেল্টা এ বার যেটা পেয়েছিলাম বাই এ মিনিমাম, এটা রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর। আর এখান থেকে পার্সেন্টেজ এরর হচ্ছে ইন্টু 100%। আর এখান থেকে লিখে রাখো পার্সেন্টেজ এরর সমান সমান ডেল্টা এ বার বাই AM ইন্টু 100%। আচ্ছা এইবারে ক্যালকুলেশন অফ এরর এবার করব। দেখো এইটা ক্যালকুলেশন অফ এররটা এবার হেডিং করা উচিত ছিল। আচ্ছা এরর ক্যালকুলেশন যখন করব তখন কোনো একটা রাশি, ধরো এ রাশি, সেটা এক্স আর ওয়াই এর যোগফল। তাহলে ধরো আমি পরিসীমা বের করবো একটা আয়তক্ষেত্রে, ভালো করে খেয়াল করো। তাহলে পরিসীমা বের করতে গেলে আমাকে দৈর্ঘ্যও জানতে হবে, প্রস্থও জানতে হবে। তাহলে দৈর্ঘ্যটা মাপবা কিসের সাহায্যে, একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপবা। প্রস্থ মাপবা একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, তার দৈর্ঘ্য থেকে একটা ত্রুটি আসবে, প্রস্থ থেকে একটা ত্রুটি আসবে। তাহলে পরিসীমাতে একটা ত্রুটি থাকবে, বুঝতে পেরেছ। তাহলে পরিসীমা নির্ণয় আমার ওই যে দুটো ত্রুটি সেটা মিক্স হয়ে যাবে। এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইংরেজিতে প্রপাগেশন এরর। মানে যখন আমি একটা রাশিতে ত্রুটি বের করছি, যখন সেই রাশিটা অন্যান্য রাশির উপর নির্ভরশীল, তখন সেই রাশিগুলোর এরর ওই রাশিটাতে চলে আসে।
তাহলে সেইটা একটু হেডিং করো, লেখো প্রপাগেশন এরর। প্রপাগেশন এরর বলে আমি এক এক করে পরপর বলছি। এক নাও, খুব সিম্পল, দেখো জানো না, x সমান x প্লাস ওয়াই, তাহলে একবারে লেখো, লেখো ডেল্টা এ সমান সমান ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই, এটা হবে। আর ত্রুটি কখনো নেগেটিভ হবে না, মনে রাখবা। তাহলে এখানে রিলেটিভ এরর বের করি বা পার্সেন্টেজ এরর। তাহলে ডেল্টা এ বাই এ সমান সমান, এটা হচ্ছে রিলেটিভ এরর, ডেল্টা এ বাই এ, এটা হবে এই ডেল্টা এ মানে বলো কত, ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই হোল বাই এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, খেয়াল রাখবে। 2 নম্বর, যদি বিয়োগ ফল হতো এ সমান সমান এক্স মাইনাস ওয়াই, তখন এই যে ডেল্টা এ, এটা ডেল্টা এক্স মাইনাস ডেল্টা ওয়াই হয় না, প্লাসই হবে, ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। আর তোমার রিলেটিভ এরর বের করো, ডেল্টা এ বাই এ সমান সমান ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই, কিন্তু এটার নিচে এক্স মাইনাস ওয়াই হবে, কিন্তু এটা ছায়ের বই দেখবা ভুল আছে, ঠিক করে নেব। আচ্ছা, এবার যদি গুণফল ভাগফল এসব থাকে একবারে পাওয়ার দিয়ে ওটা দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর, আমি এ কে এরকমভাবে ধরছি, এক্স টু দি পাওয়ার এম, ওয়াই টু দি পাওয়ার এন, জেড টু দি পাওয়ার ধরো ছোটো হাতের টি, এরকম ধরছি। তাহলে সেক্ষেত্রে এতে পার্সেন্টেজ এরর বা রিলেটিভ এরর, রিলেটিভ এরর করে 100% দিয়ে গুণ করলে পার্সেন্টেজ, তার রিলেটিভ এরর হবে। রিলেটিভ এরর ডেল্টা এ বাই এ বা ডি এ বাই এও করতে পারো, সমান সমান ওই পাওয়ার আগে আসবে এম ডেল্টা এক্স বাই এক্স প্লাস এন ডেল্টা ওয়াই বাই ওয়াই প্লাস পি ডেল্টা জেড বাই জেড। এখানে এরকম প্রশ্ন দিতে পারে যে এম এর মান, বললো এম এর মান গ্রেটার দ্যান এন গ্রেটার দ্যান পি। তাহলে এবার প্রশ্ন এরকম বলছি যে কোন রাশিটা মেজারমেন্টে আমার সব থেকে বেশি কেয়ারফুল হতে হবে। এখানে আর একটা ধরো দিয়ে যে 4টে অপশান বানাতে হবে, তো বা 4টে অপশানে বলে সব কটাই বলছে, কোশ্চেনটা এরকম বলছে, এইটা বলে দিয়েছে, এটা দিয়ে বলছে এ বলে দিয়েছে, দিয়ে বলছে কোন রাশিটা মেজারমেন্টে আমার সব থেকে বেশি কেয়ারফুল হতে হবে, এক্স ওয়াই জেড, আর 4 নম্বর এক্স ওয়াই জেড সব কটাই। যার পাওয়ার বেশি থাকবে, যার পাওয়ার বেশি সে, কেন, তার কারণ দেখো এর যে ত্রুটিটা এর পাওয়ার গুণ এসেছে, তো বি কেয়ারফুল। এটা লিখে রাখো কথাটা একটুখানি, খুবই সিম্পল প্রশ্ন দেয়। বললো একটা গোলকের রেডিয়াস পরিমাপে ত্রুটি 2%, আয়তন পরিমাপে কত ত্রুটি হবে, এরকম তো করেছো তোমরা, 3 গুণ হয়ে যাবে, কারণ আর কিউবের সাথে প্রপোর্শনাল হচ্ছে। একটা ছোটো প্রশ্ন দেখা যাক, আরও কয়েকটা বলবো। দেখো বলছে একটা গোলকের রেডিয়াস পরিমাপে ত্রুটি 2%, তার মানে অ্যাকচুয়ালি দিয়েছে কি জানো, ডেল্টা আর বাই আর সমান 2%, এটা দিয়ে দিয়েছে। বুঝতে হবে জিনিসগুলো কি বলছে, ডেল্টা আর বাই আরটা দেওয়া আছে, বলছে ভলিউম পরিমাপে ত্রুটি কত, ডেল্টা ভি বাই এইটা, বুঝতে পেরেছো? তাহলে তোমার সবসময় জানতে হবে, হ্যাঁ এই তো ঠিক আছে, তো এটা কি সমস্যা, বলছি ডেল্টা আর বাই আর হ্যাঁ ইনটু 100, এইটার মান হচ্ছে 2%। না না, এইটা মানে 2%, 2/100 করে 100, ডেল্টা আর বাই আর ইন্টু 100 মানে 2 হবে তখন, এটাই 2%, এটাই ফ্র্যাকশনাল ভ্যালু 2%। চিহ্ন দিয়ে দিয়েছে। হ্যাঁ এই যখনই যেটা যখন যেটা বের করবে তোমাকে, এতে আমি সহজ জিনিস দেখাচ্ছি, তার ফর্মুলাটা তোমায় জানতে হবে, সঙ্গে সঙ্গে বসাবা। এখানে ভলিউম বলেছে, তাহলে ভি সমান সমান 4/3 পাই আর কিউব, তো বলো এখানে যদি বলতো উপরিতলের ক্ষেত্রফল, তাহলে এস সমান 4 পাই আর স্কোয়ার। তাহলে এইটা কিসের সাথে প্রপোর্শনাল দেখে নাও, তুমি এখান থেকে করতে পারতে ডিভি বাই ভি সমান ডি 4/3 বাই 4/3, তা ডি 4/3 তো 0, কারণ ও তো কনস্ট্যান্ট। এই শুনে নাও, ডি পাই বাই পাই 0, পাই তো কনস্ট্যান্ট, তাহলে ও করে তোমার কোনো লাভ নেই। তাহলে এটাকে আমি সিম্পলি লিখবো ভি ইজ প্রপোর্শনাল টু আর কিউব, আমাকে মাপতে গেলে আর লাগবে, তাহলে ডিভি বাই ভি সমান সমান 3 ডি আর বাই আর। এই যে এক্ষুনি করছে না, দেখো চলরাশিগুলো তার সাথে প্রপোর্শনালিটি নিতে হবে, এতে হয়ে গেল। এবার এরকম কোশ্চেন দিয়েছে, বলছে
একটা বস্তুর মাস পরিমাপে ত্রুটি এত, তার ভেলোসিটি পরিমাপে ত্রুটি এত %, তাহলে তোমার কাইনেটিক এনার্জি পরিমাপে ত্রুটি কত। এইবারে আমি তোমাকে একটা কথা বলি, শোনো, এগুলো পারবা তো নাকি? বাড়ি গিয়ে প্র্যাকটিস করতে কিন্তু প্রশ্ন কিন্তু হবে না। এইবারে যদি এইরকম ত্রুটি বললো মাস পরিমাপে ত্রুটি 10%, ভেলোসিটি পরিমাপে ত্রুটি 25%, তখন তুমি এই ফর্মুলা খাটালে তোমার আনসার আসবে না। কারণ ওই অনেক বেশি দেখো ত্রুটি 10%, 25%। তাহলে এই ধরনের ক্ষেত্রে যখন তুমি করবে তখন তুমি সাধারণ যে ফর্মুলা আমরা পাই, কীরকম প্রপোর্শনালিটি দিয়ে পাই না, কী পাই, কাইনেটিক এনার্জি করবো সমান সমান কি ½ mv², তো তাহলে k1/k2 সমান m1/m2 ইন্টু v1² ওই কায়দাতে করতে হবে। সাধারণত এরকম দেয় না, কিন্তু যদিও দেয় তুমি এই ফর্মুলা করলে কিন্তু আনসার তুমি মেলাতে পারবো না। তার কারণ আছে, এই ফর্মুলাগুলো আসে ওই হায়ার অর্ডার টার্মকে বাদ দিয়ে, ডেল্টা ওই যেগুলো করছি তার স্কোয়ার টার্মগুলোকে বাদ দিয়ে তাই আসে। তা আমাদের ডেরিভেশন তো নেই, কিন্তু আমি তোমায় বলছি এটা মাথায় রেখো। 10-এর থেকে কম হলে করো, নাই করবো না। আর সাধারণত অঙ্ক দিলে 10-এর থেকে কমই দেয়, 5%-এর মধ্যে দেয়। অঙ্কের ক্ষেত্রে যখনই আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক, তখন নেগেটিভ দিয়ে করতে হবে কিন্তু আমার, কারণ ওটা তো ব্যস্তানুপাতিক, ওটা তো কমছে, আর এটা তো আমরা এরর বের করছি। ওটা এই দুটোর মধ্যে ভাষাগত পার্থক্য আছে, ওখানে রেডিয়াস রিডিউস করা হয়েছে, তাই সেখানে মাইনাস দিয়েই করতে হবে। আর এখানটাতে তো আমি এরর বের করছি, এরর ক্যানট বি নেগেটিভ, এরর সবসময় পজিটিভ। গ্রাভিটেশন থেকে দেখবে রয়েছে। এটাই লাস্ট সিগনিফিকেন্ট ফিগার। সিগনিফিকেন্ট নাম্বার আমাদের বের করতে দেয় পরীক্ষাতে, সিগনিফিকেন্ট নাম্বার বের করতে দেয়। তো কি করে বের করব, রুলগুলো একটুখানি খেয়াল করো, একদমই সোজা। নন জিরো নাম্বার আর জিরো নাম্বার, নন জিরো যারা তারা অল আর সিগনিফিকেন্ট, যে রাইট চিহ্ন দিয়ে দাও। যারা নন জিরো সবাই সিগনিফিকেন্ট। জিরো যদি হয়, জিরোর মধ্যে দুটো ভাগ আছে, একটা ট্র্যাপড জিরো আর একটা ট্রেইলিং জিরো। ট্র্যাপড জিরো কারা, দুটো নন জিরো সংখ্যার মধ্যে থাকা যেসব জিরো আছে। তাহলে এটাকে একটু ভাষায় লিখে রাখো, ট্র্যাপড হচ্ছে নন জিরো সংখ্যার মধ্যে থাকা জিরো, ট্রেইলিং লেখো আগে বা পরে থাকা জিরো, বাংলাতেই লিখে রাখো। আচ্ছা, ট্র্যাপড আর ট্রেইলিং। ট্র্যাপড জিরো এটা অলওয়েজ সিগনিফিকেন্ট, অলওয়েজ সিগনিফিকেন্ট। ট্রেইলিং যারা আছে এইটা একটুখানি মনে রাখবা, ট্রেইলিং লেখো, যদি লেখো সংখ্যার, এটা ভাষাতে বাংলায় লেখো, যে সংখ্যার লেখো বাঁ দিকে থাকে, লেখো সংখ্যার বাঁ দিকে থাকলে নেভার সিগনিফিকেন্ট। তাদের হচ্ছে না, থাকলে সংখ্যার ডান দিকে থাকলে সিগনিফিকেন্ট ইফ ডেসিমাল নাম্বার ইজ প্রেজেন্ট, মানে দশমিক যদি থাকে, ডেসিমাল নাম্বার না, ডেসিমাল ইজ প্রেজেন্ট। ওই তুমি লেখো দশমিক যদি থাকে, তাই লেখো ডেসিমাল পয়েন্ট হবে, ডেসিমাল পয়েন্ট ইজ প্রেজেন্ট। এ দেখো অল্প কয়েকটা দেখাবো উদাহরণ, 1 2 5 4 5 6 8 0 0, এইটা 7 7.2, এই ধরো এইগুলো। দেখি এক এক করে আমি পাশে লিখে দেবো, হ্যাঁ, সিগনিফিকেন্ট নাম্বারটা এই সেভ এটা করেছে। দেখো আমি করি, এখানে দেখো নন জিরো কটা আছে,
নন জিরো কটা 1 2 3 4 5 6টা, তাই না? 6টাই সিগনিফিকেন্ট। এবার আমাকে জিরো দেখতে হবে। জিরো, এই জিরো দুটো কি ট্রেইলিং না ট্র্যাপ? ট্র্যাপ তারটাও নেই, ট্রেইলিং। কোন দিকে আছে? বাঁ দিকে আছে না ডান দিকে আছে? ডান দিকে আছে। তাহলে ডান দিকে তখনই সিগনিফিকেন্ট হবে যদি দশমিক বিন্দু থাকে। আছে দশমিক বিন্দু নেই, তাহলে 1 2 3 4 5 6 হবে সিগনিফিকেন্ট, 6টা। পরেরটা করো। কলম কোথায়? পরেরটা কে বলো? নন জিরো 1 2 3 4 5, আর এটা ট্র্যাপড 6টা। আর এইটা দেখতে হবে কিনা দশমিক বিন্দু আছে? হ্যাঁ আছে, তাহলে সব কটাই হবে 7টাই। পরেরটা দেখো 1 2 3, এইটা হবে ট্র্যাপড আছে এই দুটো, তাহলে 1 2 3 4 5। আর প্রথমটা হচ্ছে ট্রেইলিং কিন্তু পয়েন্টের আগে আছে, বাঁ দিকে আছে, তাহলে এটা হবে না। আর এই 10 টু দি পাওয়ার দিয়ে যদি থাকে ওই জিরো কখনো সিগনিফিকেন্ট নয়। হ্যাঁ, কিন্তু এখানে দশমিক বিন্দুর পর সংখ্যা আছে 1 2 3 4, তাহলে 4টে হচ্ছে সিগনিফিকেন্ট, এরকম থাকবে। আচ্ছা, এবার যোগ আর বিয়োগটা একটু বলে দিই। ধরো 3.143 আর 2.5, এই দুটোকে আমি যোগ করব। তোমাকে কোশ্চেন এরকম পরীক্ষাতে দেবে, বললে দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, বলছে পরিসীমা কত। তাহলে তুমি যোগ করতে হবে না, তখন তোমাকে এইভাবে করতে হবে, কিন্তু সঠিক সিগনিফিকেন্ট নাম্বারে তোমাকে পরিসীমা চাইবে। তাহলে নিয়ম হচ্ছে এই পয়েন্টের পরে যার সবথেকে কম ঘর আছে, যে দুটোকে তুমি যোগ করছো, যার কম আছে ততগুলো ঘরেই তোমাকে রেজাল্ট লিখতে হবে। তাহলে এখানে যেমন দেখো 3 4 6.5, এবং সঠিক আসন্ন মানে সঠিক তাৎপর্যপূর্ণ সংখ্যায়, তাহলে আনসার উইল বি 5. আচ্ছা, এটাকে আমি 7 করে দিই, তাহলে আমি একটা কায়দা করতে পারবো। ঠিক আছে, তাহলে 5.6 এটা এসছে আনসার, কিন্তু হবে আনসার হচ্ছে 5